পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন, জুলাই থেকেই কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড, কমবে যানজট, বাঁচবে সময়। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। রিজার্ভ চুরিকাণ্ডে সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। চার্জশিটের খসড়া প্রস্তুত সিআইডির, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। যুদ্ধবন্ধে ১৪ শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। খুঁজছে হরমুজ, উঠছে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের বিরুদ্ধে বিজয় ঘোষণা তেহরানের। এবং কেইনের রেকর্ড গড়া ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল কঙ্গো, ম্যাচে নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আগামী মাসে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন আরও জানান, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি, প্রস্তুতি রয়েছে। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। তবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। যদি সব প্রশ্নের উত্তর এক হয় তাহলে সেক্ষেত্রে মেধার বিচারে সবার একটা ভারসাম্য সবার সমান নাও হতে পারে। আমার মতামত আর কি, যদি সারা বাংলাদেশে একই প্রশ্ন হয় তাহলে মেধাটা যাচাই হবে। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে দুটি নতুন বিষয়। আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে শিক্ষার্থীরা, তাদেরকে যেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। আগামী ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। যানজট মুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও ১৫টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে কমবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগ বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ ও আন্তঃনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয় রিপোর্ট। ২.৫ কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও ১৫টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড
নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যা নগরের কেন্দ্র ছুঁয়ে বাইরে চলে যায়, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট। ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ 8 লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী রিং রোড দুটি ঢাকার চারপাশে বৃত্তাকার যোগাযোগ তৈরি করবে, আর রেডিয়াল রোডগুলো সড়কের কেন্দ্র থেকে আশেপাশের জেলা ও উপশহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ঢাকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর। সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। রাস্তা যদি সম্প্রসারণ করা হয়, রাস্তা যদি বৃদ্ধি করা হয়, অবশ্যই আমাদের জনগণের জন্য অনেক ভালো হবে। তবে যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। জ্যাম জটের কারণে অনেক ভোগান্তির লোকগুলো পরে আমরা পড়ে থাকি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ঢাকার টেকসই নগর পরিকল্পনা এবং যে পরিবহন পরিকল্পনা, এটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া নকশারি অংশ। এতে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও জানান মন্ত্রী। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে মাটি কাটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সদস্যদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মত বিনিময়ে উঠে আসে সেই প্রসঙ্গ। মাটি কেটে বিক্রি করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সড়ক মন্ত্রী বলেন, অতিরিক্ত এই মাটি সরানোর বিষয়টি সেতুর অবকাঠামো তৈরিরই একটি অংশ। মাটি সরিয়ে নিলেও এটি রেল সেতুর জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরে সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয় নাই। এখন সরানো হচ্ছে বিদায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি শিগগিরই রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টার সরিয়ে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কথা জানান তিনি। তুলে ধরেন, বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। কলাবাগান, কল্যাণপুর, যে সমস্ত জায়গায় কাউন্টার, এসি কাউন্টারকে অথবা অনেকগুলি বেসরকারি বাসের কাউন্টারকে কেন্দ্র করে টেম্পোরারি স্ট্যান্ডের মতো হয়েছে, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে থাকে, তারা কাউন্টারগুলি পর্যায়ক্রমে সরায় নিবে। আর
অবশ্যই কাউন্টারের সামনে বাস এনে যাত্রী উঠাতে পারবে না। শিগগিরই মিটার গেজ লোকোমোটিভ ও কোচ আসছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলার সঙ্গে কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের খসড়া অভিযোগপত্র প্রস্তুত হওয়ায় স্বস্তি বাংলাদেশ ব্যাংকের। 2016 সালের ফেব্রুয়ারিতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। যদিও অধিকাংশ লেনদেন আটকে দেওয়া সম্ভব হয়, তবুও $101 মিলিয়ন সরিয়ে নিতে সক্ষম হয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। চুরি যাওয়া $81 মিলিয়ন স্থানান্তর করা হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে। এছাড়া বাকি $20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্স থেকে প্রায় $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ে দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা। ঘটনার পর দায়িত্ব ছাড়েন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। 1 দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে তৎকালীন গভর্নর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান এবং উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। এছাড়া অভিযুক্তের তালিকায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতের রাকেশ আস্থানা সহ ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও এসেছে। অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, আইনি পরামর্শ পেলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিজার্ভ চুরির ঘটনায় 10 বছর পর অভিযোগপত্রে স্বস্তি। দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে দেশেরও আর্থিকভাবে ক্ষতি অনেকটাই পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম এখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মতে, দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর অনিশ্চয়তার জট খুলতে পারে শীর্ষ নেতাদের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, ভারত, চীনের মতো শক্তিধর দেশের প্রতিযোগিতার বিপরীতে মালয়েশিয়া সফর বিএনপি সরকারের কূটনৈতিক ভারসাম্যের বার্তা। ছাতিলা শারমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসার বিধিনিষেধে টালমাটাল বৈশ্বিক শ্রমবাজার। এর প্রভাব পড়ছে বাংলাদেশও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় প্রাধান্য পাচ্ছে বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার খোঁজার বিষয়। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত। দেশটি থেকে আসা রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। বৈদেশিক কর্মসংস্থানের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন। নীতি নির্ধারকদের মতে, দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে এ সফর তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়া যেটা অনেকদিন ধরে বন্ধ আছে এবং এখানে নানান ধরনের একটা জটিলতাও সৃষ্টি হয়েছে,
সেটা হয়তো সর্বোচ্চ লেভেল থেকে একটা সাপোর্ট দিলে একটা ইতিবাচকভাবে তার প্রভাবে হয়তো কিছুটা সমাধান হতে পারে এবং আমরা আশাবাদী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। আর শ্রমিক পাঠাতে দুর্নীতি রোধেও দেশটির সঙ্গে নীতিগত আলোচনার আশা করা হচ্ছে। আমাদের মাইগ্রেশন কস্টটা একেবারে কমানো, যাতে এখানে যে বিগত দিনে যেই অভিযোগটা ছিল মানি লন্ডারিং, করাপশন এবং মানুষকে জিম্মি করে টাকা আদায়, এই বিষয়টা যেন এইবার না হয়। এ সফর শুধু শ্রম বাজারেই সীমাবদ্ধ নয়, বরং ভারত ও চীনের বিতর্ক এড়াতে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্যের বার্তা দিতেই তারেক রহমানের কুয়ালালামপুর যাত্রা বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। মালয়েশিয়াটা হলো একটা কি বলা হয় ভিজিট, যেটা ওই যেই তর্কটা হয় বা যেটা নিয়ে আলোচনা হয় যে দিল্লি আগে গেল না বেজিং আগে গেল, সেটা একটু ডাইলিউট হলো যে না উনি তো প্রথম মালয়েশিয়াতে গেছে। অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে মালয়েশিয়া সফর তাই শুধু দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের কর্মশালায় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রথমবার গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে। এরপরে আমাদের কভারেজ থাকবে না, এরপরে আমরা বেসিক্যালি কথার মধ্যেই থাকবো, কোনো ইন্টারাপশন যাতে। আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। 5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 54 কিলোমিটার কাঁটা তারের বেড়াবিহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনীর ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে, তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি হয়েছে, সই করেছেন 2 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। শিগগিরই খুলছে হরমুজ প্রণালী, উঠে যাবে মার্কিন নৌ অবরোধ। চুক্তির 14 শর্তের অন্যতম পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আর তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। দীর্ঘ দিন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধবন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি মোটেও সহজ ছিল না বলে দাবি করেন তিনি। চুক্তির 14 শর্তের অন্যতম হলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। অন্যদিকে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন।
ইরানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির পরও পারস্য উপসাগর অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলেও মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিকে জানান, ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। চুক্তি সই হলেও ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, এই শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। শত্রুপক্ষ যুক্তির ভাষা না বুঝলে তেহরান আবারও শক্তির ভাষায় জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে একদিন আগেই তা হয়। দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, শীঘ্রই হরমুজ খুলে দেবে ইরান, প্রণালী থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্বকাপ প্রসঙ্গ। হ্যারি কেইনের জোড়া গোলে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। এবারের আসরের প্রথম হাই ভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে 4-2 ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্স। এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে রেকর্ড করেছেন ইংলিশ অধিনায়ক। গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার এখন কেইন। ডালাসের ছাদবন্ধ স্টেডিয়ামে সমর্থকদের জন্য পয়সা উসুল ম্যাচ। 2018 বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্টের লড়াই আর বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের, আর ক্রোয়েশিয়ার লক্ষ্য বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করা। সেখানেই ইংলিশ অ্যাটাক লাইনের সামনে মুখ থুবড়ে পড়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্স। নাটকীয় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রীতিমতো ক্রোয়েশিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে কেইন বেলিংহামরা। 6 গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর থ্রি লায়নরা জানান দিল এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট তারাও। ম্যাচে জালের দেখা পেতে ইংল্যান্ড সময় নেয় মাত্র 12 মিনিট। নিজেদের ডি বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে নরি মাদুইকেকে ফাউল করে বসেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। পেনাল্টি কল দেন রেফারি। যদিও প্রথম চান্সে জালের দেখা পায়নি হ্যারি কেইন, সেখানেই থ্রি লায়নদের জন্য সাপে বর হয়ে আসে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের লাইন থেকে সরে আসা। দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর কোনো ভুল করেননি কেইন। 1-0 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল শোধে নিজেদের চিরাচারিত ফুটবল থেকে বের হয়ে আক্রমণাত্মক খেলে লুকা মদ্রিচরা। 36 মিনিটে ম্যাচের সমতা ফেরান মার্টিন বাটুরিনা। পিটার সুইচেচের কাছ থেকে পাওয়া বলে ডিবক্সের সামনে থেকে তার দুর্দান্ত শট, যা নাগালের অনেকটা বাহিরে ছিল ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। ক্রোয়েটদের ফেরানো সমতার স্থায়িত্ব ছিল মাত্র 6 মিনিট। এবার হেড থেকে জাল খুঁজে নেন হ্যারি কেইন। ডেকলান রাইসের নেওয়া কর্নার কিক থেকে ব্যবধান 2-1 করেন ইংলিশ অধিনায়ক। জোড়া গোলে গ্যারি লিনেকারের রেকর্ডে ভাগ বসান কেইন। বিশ্বকাপে এখন ইংলিশদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার বায়ার্ন তারকা। কেইনের গোলে রেশ কাটতে না কাটতেই ইংলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে আবারও ম্যাচে ফিরে ক্রোয়েশিয়া। প্যারিসিচের অ্যাসিস্ট থেকে স্কোর লাইনে আবারও সমতা ফেরান পিটার মুসা। 2-2 গোলে শেষ হয় রোমাঞ্চকর প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। থ্রি লায়নদের হয়ে মাঝ মাঠ দখলে রাখা জুড নাম লেখান স্কোর শিটে। আবারও ম্যাচের চালকের আসনে ইংল্যান্ড। বদলি নেমে ইংল্যান্ডের জয় পুরোপুরি নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। তাতেই 4-2 গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থমাস টুখেলের দল, আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে পর্তুগাল। সিলেকাউদের বিবর্ণ পারফরমেন্সে হতাশ লিসবনের পাসা দা কমার্সিওতে খেলা দেখতে আসা সমর্থকরা। তবে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সমর্থকদের। লিসবন থেকে আরও জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। প্রথম ম্যাচের জন্য প্রায় 1 সপ্তাহের অপেক্ষা উন্মুখ হয়েছিলেন পর্তুগালের সমর্থকরা। লিসবনের এই প্রাসা কমার্সিওতে লিসবন ফুটবল এরেনায় জড়ো হয়েছিলেন লাখো পর্তুগিজ সমর্থক। তাদের প্রত্যাশা ছিল পর্তুগাল দল তাদের সেরা খেলাটা উপহার দিয়ে আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনবে। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কনসেসাও, রাফায়েল লিয়াওরা যথেষ্ট চেষ্টা করেছে আজকের এই ম্যাচ থেকে আরো কয়েকটি গোল বের করে আনার। তবে ভাগ্য সহায় হয়নি পর্তুগিজদের। বেশ কয়েকটি গোল বাড়ির কাছে দিয়ে গেলেও স্পর্শ করেনি জাল। পর্তুগালে খুব ভালো খেলছে, হয়তো আমাদের ড্র হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আবার ফিরে আসবো। It's 1-1.
So it's really nice. I hope that Portugal is winning next football game. They have a great team. They have a good midfield, a good forward striker, Ronaldo, and they couldn't win. Se resiente, but it's unlucky for them. পর্তুগালের মিডফিল্ড থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করছি ওইটা পাই নাই। অবশেষে হতাশা নিয়েই আজকের এই জায়গা ছাড়তে হয়েছে পর্তুগালের সমর্থকদের। তবে তাদের প্রত্যাশা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, ড্র নয় জয় ছিনিয়ে আনবে এবং সামনে যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলোতে জয়ী হওয়ার মাধ্যমে পর্তুগাল পরের রাউন্ড নিশ্চিত করবে। অন্যদিকে আমরা এখানে দেখেছি যে কঙ্গোর সমর্থকরাও বেশ উৎসাহ উদ্দীপনায় মেতেছিলেন তাদের দলের খেলা উপভোগ নিয়ে এবং তাদের এই ড্র যেন অনেকটাই জয় আনন্দ দিয়েছে কঙ্গোর সমর্থকদের। অন্যদিকে অনেকটা হতাশায় ভাসছে পর্তুগালের সমর্থকরা। তারা বলছেন যে পর্তুগালের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাহিনী। তবে তাদের আশা সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, সেই স্বাভাবিক এবং তাদের সেরা খেলাটা উপহার দিয়ে নিশ্চিত করবে পরের রাউন্ড। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আরেকটি বিশ্বকাপে খেলছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম ম্যাচেই আর্জেন্টাইন জাদুকর হ্যাট্রিক করলেও পর্তুগাল তারকার পারফরম্যান্স বড্ড মলিন। সমর্থকদের জন্য তর্কের জ্বালানি দিতে ব্যর্থ CR7। ফুটবলের মহাযজ্ঞে আবারও আলো ছড়াতে শুরু করেছেন মহাতারকারা। বিশ্বকাপের শুরুতেই নিজেদের নির্ভরতার প্রমাণ দিয়েছেন মেসি, এমবাপ্পে কিংবা হল্যান্ডের মতো ফুটবলাররা। তাদের পায়ের জাদুতে জয়ের হাসি ফুটেছে সমর্থকদের মুখে। নিজের প্রথম ম্যাচে মেসি করেছেন হ্যাট্রিক, জোড়া গোল এসেছে এমবাপ্পে হল্যান্ডের পা থেকেও। তাতেই পর্তুগালের ম্যাচ ঘিরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তার ভক্তদের ছিল বাড়তি প্রত্যাশা। তবে সেলেকাওদের প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেনি CR7। সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তিনি। 52 বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে খেলতে নামার আগেই অনন্য রেকর্ড গড়েন রোনালদো। মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলতে নামেন ষষ্ঠ বিশ্বকাপ, অথচ ম্যাচটিকে স্মরণীয় করতে পারেননি তিনি। 95 মিনিট খেলে শট নিয়েছেন মোটে 3টি, যার মধ্যে একটি শটও ছিল না গোল মুখে। এ সময় বল স্পর্শ করেছেন মাত্র 25 বার, পাস দিয়েছেন 21টি, জাল খুঁজে না পাওয়ার পাশাপাশি বড় কোনো সুযোগও তৈরি করতে পারেননি। রোনালদোর ভক্তদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ বড় টুর্নামেন্টে তার গোল খরা, যেখানে কাতার বিশ্বকাপে 4টি ও 2024 সালের ইউরোতে সবশেষ 5টি ম্যাচে জালের দেখাই পাননি পর্তুগিজ তারকা। সেই খরা কাটেনি এবারও, ফলে বাকিদের উজ্জ্বল সূচনার ভিড়ে রোনালদোর গল্পটা হয়ে থাকলো কিছুটা বিষণ্ণ ও অপূর্ণতার। অবশ্য শুরুটা ভালো না হলেও নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখার এখনও সুযোগ আছে রোনালদোর। আগামী 23 তারিখ উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। সেখানেই আলো ছড়িয়ে সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দিতে চাইবেন পর্তুগিজ মহাতারকা। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি, এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন, জুলাই থেকেই কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড, কমবে যানজট, বাঁচবে সময়। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। এবং কেইনের রেকর্ড গড়া ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল কঙ্গো, ম্যাচে নিষ্প্রাণ ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।